এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য খুবই স্পেশাল 30 টেক কোশ্চেন নিয়ে ক্লাস করবো আজকে। আশা করি এই 30 টেক কোশ্চেন যারা পারবা তাদের টেক কোশ্চেন নিয়ে আর কোনো সমস্যা হবে না। নর্মাল টেক কোশ্চেনগুলো তো পারো, কিন্তু একটু ঘুরাই দিলে সমস্যা হয়। আবার অনেকে আছো যে একটু এক্সেপশনাল যে টেক কোশ্চেনগুলো আছে এগুলো তোমার মুখস্থ করে রাখছো আনসার, পরীক্ষা হলে অনেক সময় কি ভুলে যাও না। তো এই জন্য আমার এই 30 টেক কোশ্চেন নিয়ে আসছে আজকে 32, মানে 32টা টেক কোশ্চেন আজকে তোমাদের সাথে আলোচনা করব, এইগুলোর ব্যাখ্যা সহ। ঠিক আছে, এই টেক কোশ্চেনগুলো পরীক্ষার আগের দিন অবশ্যই প্র্যাকটিস করে যাওয়া, তাহলে দেখবা যে মানে ইজিগুলো যারা পারো এই কনফিউশন যেগুলো থাকবে এগুলোতে আশা করি পরীক্ষা হলে সমস্যা হবে না। ধরো নাম্বার 1টা তো হ্যাপি বার্থডে টু ইউ আছে, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু জানো, কারণ না? আচ্ছা বলো তো হ্যাপি বার্থডে টু ইউ টেক কোশ্চেনটা কি? হ্যাঁ, ডোন্ট আই কেন, এটা হচ্ছে কথা। প্রথমত ডোন্ট আই, এটা কিন্তু আমরা জানি যে ডোন্ট আই। ডোন্ট উই দিলেও যে হবে এটা জানো নি? জানো না? এটা দেখো, মূলত হ্যাপি বার্থডে টু ইউ এটা আমরা কাকে বলি? হ্যাপি বার্থডে টু ইউ কিন্তু আমরা উইশ করি। তাইলে যখন দেখবা যে এই হ্যাপি বার্থডে টু ইউ আছে, তাহলে মূলত এটা কাকে ইন্ডিকেট করতেছে? আমি সেকেন্ড পার্সনের সাথে কথা বলতেছি, সেকেন্ড পার্সনকে উইশ করছি। যখন আমরা উইশ করি এটা এককভাবে বলতে পারি, আবার সমস্যায় সবাই মিলে বলতে পারি। যদি সবাই মিলে বলি মনে করি আমরা, তাহলে এটা হবে কি উই উইশ ইউ হ্যাপি বার্থডে, এরকম না? মূলত এইখানে সামনে তো আমাদেরকে ধরতে হইব যে উই উইশ অথবা আই উইশ উজ্জ আছে, বুঝছো নি? মানে মূলত বলার কথা হচ্ছে আই উইশ ইউ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তো এই ক্ষেত্রে তাহলে আমাদের মূলত এই যে উইশটাকে ভার ধরতে হইব, আই অথবা উইকে প্রনাউন ধরতে হইব। এই জন্য মূলত ডোন্ট আই অথবা ডোন্ট উই হবে, অথবা ডোন্ট উই। বুঝছো কিনা? কোনো সমস্যা, কোনো কনফিউশন আছে না এটা? তাহলে মানে মনে রাখতে হবে যে সাবজেক্ট ভার্ব নাই শুরুতে, যেহেতু এখানে অবজেক্ট ইউ আছে। যখনই দেখবে ইউ অবজেক্ট আছে, তার মানে ইউ সাথে কে কথা বলে? আমি কথা বলি। এই কারণে তুমি এই সাবজেক্টটাকে আই দিতে হবে, অথবা যদি প্লুরাল দিতে চাই তাহলে উই দিতে হবে। কনগ্রেচুলেশন, তাহলে এই কনগ্রেচুলেশনটাও তো ধরো যে সেকেন্ড পারসনকে বলা হয়। কে বলে? আমি তো বলি। তাহলে যদি আমিই বলি এবং সেমই তো কনগ্রেচুলেশন জানানো মানে কিন্তু এক ধরনের অভিবাদন জানানো, তাই না? উইশ করা। তাহলে এইটাও তো সেম ফর্মুলাতে ডোন্ট আই অথবা ডোন্ট উই। 3 নাম্বারটা তোমরা অনেকে মুখস্থ করে রাখছো যে আনসার কিভাবে। এর আনসার কি ছিল মনে আছে নি? কি? এই দেখো, মূলত নো দি মাদার, আমরা কিন্তু এটা মনে রাখার জন্য সহজ ফর্মুলা হচ্ছে সাধারণত 4-5টা নিয়মে আসে পরীক্ষা। হ্যাঁ, এটা হচ্ছে দি মাদার, দি ফাদার, দ্য ব্রাদার, দ্য গার্ল, দ্য বয়। ঠিক আছে, এখানে এটা মনে রাখার একটা সহজ ফর্মুলা হচ্ছে এই সেন্টেন্সেই দেখো এইখানে ইন হার আছে নি? ইন হার, এই ইন প্রিপোজিশনটা প্লাস এই হারটা কিন্তু এই একই সাবজেক্টের অবজেক্টিভ প্রোনাউন। এটা ভার্বের পরেও থাকতে পারে এবং সাবজেক্টের পরেও থাকতে পারে। যেরকম ধরো এরকম থাকতে পারতো দ্য মাদার ইন হার, হ্যাঁ, ধরো যেটা এই টেন্সেরই হ্যাজ রাইজেন, এভাবেও থাকতে পারতো। তার মানে যদি একই সেন্টেন্সে ইন হিম ইন হার মানে একই ব্যক্তির প্রনাউনটা থাকে ইন প্লাস, বুঝছো নি? সেম এখানে যেরকম ইন প্লাস হার আছে, মানে একই ব্যক্তির একই সাবজেক্টের প্রনাউনটা থাকবে ইনের পরে। কি প্রনাউন? অবজেক্টিভ প্রনাউন। তখন বুঝবা যে এখানে ব্যক্তি যে মা আছে সেটা মা কি বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে এখানে একটা অ্যাবস্ট্রাক্ট ফিলিং কি ইন্ডিকেট করে। অ্যাবস্ট্রাক্ট ফিলিং মানে কি? মানে ধরো যে একটা কোয়ালিটিকে ইন্ডিকেট করে। যেমন এখানে যখন বলছে যে দ্য মাদার হ্যাজ রাইজেন ইন হার, এর অর্থ দাঁড়াচ্ছে কি? মা তার ভিতরটাকে জাগ্রত করছে। তার ভিতরে কি আছে? মায়ের ভিতরে কি আছে? মাতৃত্ববোধ আছে। ধরো একটা শিশুকে দেখা তার ভিতরে মাতৃত্ববোধ জেগে উঠছে, বুঝছেন বিষয়টা? তাহলে এই মাতৃত্ববোধ কি কোনো ব্যক্তি? তাহলে এটা একটা অ্যাবস্ট্রাক্ট ফিলিং না, অনুভূতি না। তো ফিলিং যেহেতু, তাহলে এটা তো অ্যাবস্ট্রাক্ট ফিলিংস এর ক্ষেত্রে আমরা সাধারণত প্রনাউন কি ইউজ করি? ইট ইউজ করি। ইট না? হ্যাঁ, ইট ইউজ করি। তাহলে এটার প্রনাউন হিসেবে আমরা দেবো ইট। আর যেহেতু এটাতে সাবজেক্ট অক্সিলারি ভার্ব আছে হ্যাজ এবং সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাহলে নেগেটিভ করলে কি হবো? হ্যাজেন্ট। বুঝছো নি কনফিউশনটা দূর হইছে নি? এই নিয়মটাতে সেম, কিন্তু দেখো দা ফাদার এই ইন হিম আছে নি, ইন প্লাস এই ফাদারের অবজেক্ট আছে নি,
আছে, তখন বুঝবা যে এখানে আসলে বাবা ব্যক্তিকে বোঝাচ্ছে না, তার মানে বাবার পিতৃত্ববোধকে জাগ্রত করেছিল। তো রোজ মানে জাগ্রত করা, রাইজ রোজ রাইজেন, তাহলে পাস্ট টেন্স না, তাহলে এটা হলো ডিডন্ট ইট। বুঝছনি? যেহেতু এই প্রশ্নটা সলিউশন করতেছি, এটার সাথে আমাদের আরেকটা মেবি আমি আরেকটা কোশ্চেন দিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে দেখো 21 বলা হয়েছে দ্য গার্ল ইন হার, যে সাবজেক্টের পর ইনহার আসেনি? তো প্লিজ ডাস অল, তার মানে মেয়েটা ভিতরে মানে মূলত মেয়েটার কোন একটা গুণ আমাদেরকে সন্তুষ্ট করেছিল। বুঝছেন সেটা? তাহলে এইখানেও যদি ইন হিম ইন হারা থাকলে তুমি বুঝবে এটা প্রনাউনটা অ্যাবস্ট্রাক্ট ফিলিং ইন্ডিকেট করে, তখন ইউটিউবও, আর এটার পাস্ট টেন্স তাহলে ডিডেন্ট হবো। বুঝছনি? এবার আসো আগের জায়গায় যাই। তাহলে কত নম্বর পর্যন্ত করলাম? 4। 5 নম্বরে দেখো থ্যাংক ইউ, এটা তোমরা জানো থ্যাংক ইউ সেম কথা, ইউ অবজেক্ট নেই, ইউ অবজেক্ট না, থ্যাংক ইউ কি ভার্ব। সাধারণত থ্যাংক ইউটা হচ্ছে আমি আমার সাথে যে কথা বলে, মানে সেকেন্ড পার্সনের সাথে আমি কথা বলি, তো আমি তো বলি, তার মানে আই থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু আইটা তো আমি নিজেরটা নিজে বলতে হয় নাকি? আমি যখন ইউ বা সেকেন্ড পার্সনের সাথে কথা বলি তখন কি বারবার বলি আমি বলি না, কিন্তু আই বলতে হয় না। এই কারণে এইটার ক্ষেত্রে এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা এটা অবজেক্ট, সাবজেক্ট আই উজ্জ আছে, তার মানে এটাতেও ওই উইশের মতো ডোন্টটাই দিতে হবে। বুঝছো? হ্যাপি অ্যানিভার্সারি, এটা তো উইশ না, তাহলে এটাও ডোন্ট আই, অথবা ডোন্ট আই। এইটা হচ্ছে, এটা লেখার কারণ হচ্ছে তোমাদের একটা রুলস মনে করে দেওয়া আর কি, মূলত ওই যে আমরা পড়ছিলাম না, নোবডি নো ওয়ান নান, হ্যাঁ, তারপরে আরো ব্যাপার আছে, যেমন আরো কতগুলো নিয়ম আছে, এভরিবডি এভরিওয়ান, সামবডি সামওয়ান, এনিবডি এনিওয়ান, হ্যাঁ, নোবডি নো ওয়ান নান, নো ম্যান, হ্যাঁ, এগুলা থাকলে সাধারণত দে বসে। আর নোবডি নো ওয়ান নানের একটা ডিফারেন্ট ব্যাপার হলো যে এটা নেগেটিভও আছে আবার দেও বসে। তো প্রথমত তোমাদের বলবো আমি যে আগে প্রনাউনটা ইউজ করবা, প্রনাউনটা ইউজ করার পরে এবার বার বানবা। এবার চিন্তা করো নান যেহেতু নেগেটিভ, এটা কি নেগেটিভ করা যাবে? নেগেটিভ হবে না। এবার বার বাসে ইজ, দের সাথে কি ইজ বসে। এই জন্য বলছি যে আগে প্রনাউনটা লিখবা এবং চিন্তা করবা যে দের সাথে কি ইজ বসে কিনা, বসে না, তাহলে পারস্পরিক চেঞ্জ করবা। এমিজারের পারস্পরিক পরিবর্তন হতে পারে, ওয়াজের মধ্যে পারস্পরিক চেঞ্জ হতে পারে, তাহলে ইজ না বসলে কি বসে? আর বসে, তাহলে অ্যান্সার হবে আর দে। এটা লেখার কারণ হচ্ছে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স হলেও সেন্টেন্স শুরুতে কি আছে? হোয়াট। সেন্টেন্সের শুরুতে যদি রিলেটিভ প্রনাউন থাকে, শোনো, সেন্টেন্সের শুরুতে যদি রিলেটিভ প্রনাউন থাকে, হু বিশেষ করে এই হোয়াট অথবা দ্যাট থাকে, বুঝছো নি? হোয়াট অথবা দ্যাট থাকে, তখন দেখবা এটাতে দুইবার সাবজেক্ট দুইবার ভার্ব আছে, একটা হচ্ছে সাথে সাথে আর একটা হচ্ছে পরে, অথবা একটা সাবজেক্ট আছে ঠিক আছে, কিন্তু ভার্ব আছে দুইটা মিনিমাম, বুঝছো? যেমন দেখো এখানে ইজ একটা ভার্ব নেই, আবার ক্যানট একটা ভার্ব না, তার মানে এই যে এই দ্বিতীয় ভার্ব পর্যন্ত এই অংশটা হোয়াট দিয়ে অথবা দ্যাট দিয়ে শুরু হইলে এই দ্বিতীয় অংশের দ্বিতীয় ভার্বের আগ পর্যন্ত পুরোটা একটা ক্লজ হিসেবে ধরবো আমরা। ক্লজ মানে বাক্যের অংশ, যেটা এই ক্লজটা আবার এই ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। ধরো তুমি রিপ্লেস করো এটার সাথে, আমি যদি ইট দিয়ে রিপ্লেস করি একটা সেন্টেন্স দাঁড়ানো, ইট ক্যানট বি ব্লটেড, এটাকে কি করা যাবে? খণ্ডিত করা যাবে না। ব্লট মানে খণ্ডন করা আর কি। এইখানে হোয়াট ইজ ব্লটেড ক্যানট বি ব্লটেড মানে হলো বাক্যের লিখন না যায় খণ্ডন। তো কি খণ্ডন করা যায় না? বাক্যের লিখা। তো বাক্যের লিখাটাই হচ্ছে সাবজেক্ট এখানে। তার মানে এই যে ডব্লিউএস ওয়ার্ড থেকে শুরু করে দ্বিতীয় ভার্বের আগ পর্যন্ত এটা একটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে ক্লজ যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, এটা প্রনাউন কি হয়? ফেজ। আমার কথা শোনো, ফেজ, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল এবং ক্লজ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ট্যাগ কোশ্চেনের প্রনাউন হিসেবে ইট বসে। বুঝছো নি? কি বসে? ইট বসে। তাহলে এই পুরোটার জন্য তোমরা ইট ইউজ করবা। আর এইখানে যে ক্যান নট আছে, তাহলে এখানে অক্সিলারি আছে না, ক্যান, এই ক্যান হবে, যেহেতু নট নেগেটিভ আছে নট বসানো যাবে না, তাহলে ক্যান ইট হবে আনসার। সেম আনসারটা দেখো, সেম ট্যাগ কোশ্চেনটা আমি বলছি দ্যাট দিয়েও থাকতে পারে। একবার মেবি এই যে দেখো 20 নাম্বারটাতে কি বলা হয়েছে? দ্যাট হি ইজ অনেস্ট। হি ইজ একবার আছে এখানে, আবার ইজ নট টু অল আছে। যারা একটু কম বুঝে তার মনে হবে ইজেন্ট হি দিলে কিন্তু হইতো না, ঠিক আছে? এইখানে দেখতে হবে দ্বিতীয়বারের আগ পর্যন্ত আমি বললাম কি দ্যাট দিয়ে শুরু হইলেও, হোয়াট দিয়ে শুরু হলো, ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হইলেও, রিলেটিভ প্রনাউন দিয়ে শুরু হলে তুমি মনে রাখবা দ্বিতীয়বারের আগ পর্যন্ত পুরোটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে এই সাবজেক্টের পরিবর্তে আমাদের কি দিতে হবে? এটা একটা মূলত ক্লজটা সাবজেক্ট হলে ইট হয়, যেটা ইজ আছে, তাহলে উত্তর হইব ইজেন্ট ইট। কথা বুঝছো নি? ওকে, তারপরে দেখো এটা খুব ইম্পর্টেন্ট, 9, 10 খুব ইম্পর্টেন্ট, 9, 10
খুব ইম্পর্টেন্ট। এইখানে জুরি যদি সাবজেক্ট হয়, জুরি জুরি মানে কি বুঝুনি? জুরি মানে নির্ণায়ক সভা, অর্থাৎ মেল বা মিটিং করে না? মিটিং করার ক্ষেত্রে ধরো দুইজনের মধ্যে ডিসপিউট হইলে, তর্ক হইলে, বিতর্ক হইলে সমাধান করার জন্য যে গ্রামে সালিশ হয়, সালিশের যারা সিদ্ধান্ত নেয় 5-7 জন একসাথে বসে না, তাদেরকে বলা হয় ইংলিশে জুরি। বাংলায়ও কিন্তু গ্রাম অঞ্চলে জুরি বোর্ড বলে। এই জুরি যদি একমত প্রদর্শন করে, তার মানে একতাবদ্ধ হয়, ইয়া একটা সিদ্ধান্তে আসতে পারে, তাহলে এটা মানে ইট হইব। আর যদি তারা ডিফারেন্ট হয়ে যায়, ভিন্নমত পোষণ করে ভাগ হয়ে যায়, ধরো দুইজন দুই পক্ষে চলে গেল, বা 4 জন জুরির মধ্যে দুজন ভাগ হয়ে গেছে, তখন কি হইব? তখন এটা ভাগ হয়ে গেছে না, তার একমত কি আসতে পারছে, তার মানে এটা তখন প্লুরাল থাকবো, ভিন্ন থাকবো, তখন এটা দিয়ে হইব। তার মানে এই যে দেখো, এটা পুরোটা পড়তে হবে, তার মানে শুধু এটা দেখা আনসার করলে হইতো না, সাবজেক্ট দেখলে হইতো না, পুরোটা পড়তে হবে জুরি থাকলে। গেভ ডিফারেন্ট ওপিনিয়ন বলছে, গেভ ডিফারেন্ট, ডিফারেন্ট মানে বললাম কি প্লুরাল, যদি ভিন্নমত হয় তাহলে প্লুরাল দিতে হবে, দে দিতে হবে। আর যদি এখানে বারবার আছে কি পাস্ট, তাহলে ডিডেন্ট, ডিডেন্ট, বুঝছো? আর এটা দেখো বলছে সেম ওপিনিয়ন, এগুলার সিমিলার ওয়ার্ড ইউজ করতে পারে, সেম না বললে বলতে পারে ইউনিক, ইউনিয়ন, ইউনিক বলতে পারে, অথবা তোমার হয়তো আনএনিমাস বলতে পারে। আনএনিমাস মানে হচ্ছে একমত, মানে বিতর্ক নয় কারো, তখন তোমরা ইট ইউজ করতে হইব। এটাতে সেম বলার কারণে সেম হলে ইট, আর এটাতে হচ্ছে পাস্ট টেন্স, তাহলে ডিডেন্ট ইট। বুঝছো না বিষয়টা? একটু সূক্ষ্ম, একটু পার্থক্য শুধু, যে একমত হলে ইট, ভিন্নমত হলে দে, জরুরি ক্ষেত্রে। 11 নম্বরে দেখো, এখানে 11, 12, 11, 12 সেম, একটু পার্থক্য আছে। দেখো যখন আমি বলছিলাম যদি সাধারণত ব্যক্তির নাম হয় তাহলে তো আমরা বুঝি রহিম, করিম, রামশ্যাম, যদু, মধু যদি আসে তাহলে আমরা সরাসরি দিয়ে দিব, ঠিক না, এন দ্বারা যুক্ত হইলে। কিন্তু যদি পদবি আসে, বুঝছো নি, প্রফেশনের নাম আসে, এন দ্বারা দুইটা প্রফেশন যুক্ত করা হয়, তখন একটু বিষয় খেয়াল করতে হবে। দেখো এটা তো এন্ড আছে, এটা করি আমরা একসাথে, এটা তো এন্ড আছে না? এবার দেখবা এই এন্ডের আগের পরের যে তোমার প্রফেশনের নাম আছে প্রেসিডেন্ট, হ্যাঁ, পদবীটার নাম দেওয়া আছে পদবী, তাহলে কি আছে? প্রেসিডেন্ট। এটার আগে কোনো আর্টিকেল আছে? নাই। এই হেডমাস্টার আগে আছে কিনা? আছে। তাহলে যদি মনে করো এন্ডের আগে এবং পরে দুইটা পদবী বা প্রফেশন বা তোমার ধরো ডিজাইনেশন থাকে, তখন তুমি খেয়াল রাখবা যদি একটার সাথে মানে প্রথমে দি দেওয়া থাকে, পরেরটা দি দেওয়া না থাকে, তাহলে একই ব্যক্তিকে বোঝাচ্ছে। অর্থাৎ যিনি প্রেসিডেন্ট তিনি হেডমাস্টার, বুঝুনি? তাহলে তিনি কি করলেন, প্রোগ্রামে একটা ডেলিভার্ড মোটিভেশনাল স্পিচ, তিনি একটা অনুপ্রেরণামূলক একটা বক্তব্য দিয়েছিলেন। তার মানে যিনি হেডমাস্টার তিনি আবার ওই প্রোগ্রামের প্রেসিডেন্ট মানে সভাপতির কি, বুঝুনি? তিনি একটা মোটিভেশনাল স্পিচ দিয়েছিলেন, তার মানে একই ব্যক্তি। একই ব্যক্তি হলে তাহলে আমরা প্রনাউন কি দিব? হি দিব। আর যদি এটা পাস্ট টেন্স তাহলে ডিডেন্ট হি দিব, বুঝুনি? আর এই ক্ষেত্রে দেখো প্রিন্সিপালের আগে এনে দি আছে, আবার এনে চেয়ারম্যানের আগে দি আছে, তার মানে এই যে বোর্ডের চেয়ারম্যান যিনি তিনি আবার প্রিন্সিপাল, কোনো কথা বুঝছো নি? তার মানে এটা দুইবার দিয়ে আছে না, তার মানে এটা আলাদা আলাদা, তিনি না, আমি বুঝছো নি? দুইবার দিয়ে আছে মানে দুইটা আলাদা আলাদা ব্যক্তি, একবার দিয়ে আছে মানে দুটোটা পদবী যার একই ব্যক্তি। তাহলে দুইটা যদি দি হয়, আমি কিন্তু তোমাদেরকে আগে মানে প্রিভিয়াসলি যখন বেসিক পড়াইছিলাম তখন কিন্তু বলছিলাম যে তোমরা কি করবা, তোমরা মনে মনে ভাববা দুইবার যেহেতু দি আছে, এন একবার একটা দি কমন নিবা, নাকি একটা দি কমন নিবা। দি তো আর কোনো প্রোনাউন না, দে, তো দি নিলে বুঝবা যে না এটা তো দি তো আর প্রোনাউন হতো না, তাহলে দে হইব। আর এটা যদি পাস্ট টেন্স গেভ, তাহলে ডিডেন্ট দে, ডিডেন্ট ডিডেন্ট দে, আনসারটা হবে ডিডেন্ট দে। তার মানে এন্ডের আগে একবার মানে শুধু আর্টিকেল একটা থাকলে দি থাকলে হি হইব, আর যদি দুইবার দি থাকে তাহলে দে হইব। আচ্ছা 13 নম্বরটা ইজি, বাট এটা লেখার কারণ হচ্ছে তোমাদেরকে একটু সাবধান করে দেওয়া আর কি। যেমন ধরো এখানে লেট আছে, সাবজেক্ট কে? হি, হি হচ্ছে সাবজেক্ট, এখানে লেট হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে? সাধারণত লেট দিয়ে থাকলে কিন্তু সেন্টেন্স শুরু হলে লেট মি থাকলে উইল ইউ বা ওন্ট ইউ হয়, লেট হিম, লেট দেম, লেট দিয়ে সেন্টেন্স শুরু হলে লেট কি হয়? উইল ইউ বা ওন্ট ইউ হয়, কিন্তু লেট আসতে থাকলে শ্যাল ইউ হয়। আর সাবজেক্টের পর যদি লেট বসে তাহলে এটা ধরতে হবে প্রিন্সিপাল ভার্ব, বুঝছো নি? প্রিন্সিপাল ধরা মানে ডু ডাজ ডিড দিয়ে করতে হইব। কারণ ডু ডাজ ডিড দিয়ে করতে গেলে এখানে আরেকটা বিষয় মানে তোমাদের সাবধান থাকতে হইব, যখন দেখবা যে থার্ড পারসন সাবজেক্ট, কে? থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, হি সি ইট স্পেশালি, বা কোনো নাম, তখন যদি এমন ভার্ব থাকে যেটার সাথে এসবিএস নাই, তাহলে তোমার মাথায় একটু মানে তুমি একটু চিন্তা করতে হইব যে এটা কি প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। যদি প্রেজেন্টে থাকে তাহলে তো এসবিএস থাকার কথা ছিল, নাই, তাহলে এবার দ্বিতীয় চিন্তা করবা কি যে এটার পাস্ট ফর্ম কি সেম কিনা,
যদি হ্যাঁ লেটের পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম পাস্ট পার্টিসিপল সেম, এরকম অনেক ওয়ার্ড আছে না, কাট কাট কাট, শার্ট শার্ট শার্ট, হ্যাঁ কাস্ট কাস্ট কাস্ট, টেলিকাস্ট, এরকম অনেকগুলো আছে যেগুলো তিনটা ফর্ম সেম। যদি থার্ড পার্সনের সাথে বসে তাহলে ধরতে হবে এটা পাস্ট ইনডিফিনিট, যেটা এসবিএস নাই, তাহলে এটা ভার্বের পাস্ট ফর্ম ধরে নিতে হবে। এ নু এগুলো ধরে হইতো না, যেহেতু প্রথমবার পেয়ে গেছে, তাহলে এটা আনসার দিতে হবে কি ডিডেন্ট, ডিডেন্ট হি। এখানে উইল ইউ না দিয়ে কেন দিবা, এখানে সাবজেক্ট কি আছে হি, তো হি থাকলে কি দিবা, হি থাকলে হি। আচ্ছা এবার দেখো 14 নাম্বারটা একটু ডিফারেন্ট আসছে, নো সিগন্যাল। নো সিগন্যাল দ্বারা কি বুঝাইছে না, মানে কোন সিগন্যাল মানে সংকেত, মানে এর কোনো সংকেত নাই, মানে এখানে কোনো সাবজেক্ট আসেনি নাই। ধরো এই সেন্টেন্সটাতে নো সিগন্যালের জায়গাতে এরকম অনেকভাবে আসতে পারে, নুরেন, বুঝুনি, অথবা হ্যাঁ ইট না, এটা আমরা কি করবো, ধরো যদি নু থাকে সাধারণত কোথাও কোনো কিছু নাই, শোনো কোথাও কোথাও কোনো কিছু আছে বা নাই অর্থে সাবজেক্ট হিসেবে কি ব্যবহার হয়। ধরো আমি বললাম যে এখানে সিগন্যাল আছে, তখন এখানে সিগন্যাল আছে, ইংরেজি কি বলবো, দেয়ার ইজ সিগন্যাল, দেয়ার ইজ সিগন্যাল, নাই দেয়ার ইজ নো সিগন্যাল। তার মানে কি ধরে নিতে হচ্ছে, দেয়ার ইজ ধরতে হইব, দেয়ার ইজ, তার মানে এইখানে ধরে নিতে হইব যে এটা দেয়ার ইজ আছে, দেয়ার ইজ আছে, এটা ধরে নিতে হইব। তাহলে উত্তর দিতে হবে কি ইজ দেয়ার। ইজ দেয়ার কেন দিব, কারণ এটা তো নু আছে, তাহলে নেগেটিভ করা যাইতো না, নেগেটিভ করা যাবে, নেগেটিভ করা যাবে না, তাহলে এই কারণে ইজ দেয়ার হইব। কথা বুঝছো নি, এটা হচ্ছে নু সিগন্যাল মানে কি, সংকেত নাই, সংকেত নাই। তাহলে কি কোথায় সংকেত নাই, ধরো না আমরা বললাম যে এখানে কোনো সংকেত নাই, তো দেয়ার ইজ নো সিগন্যাল, দেয়ার ইজ সাবজেক্টের সামনে দেওয়ার কথা ছিল। এখন তোমরা যদি চিন্তা করছো দেয়ার আর হইতে পারে কিনা, না হইতো না, যদি নু থাকার কারণে, নু মানে তো নাই, নাই মানে কি প্লুরাল হইব না, কারণ দেয়ার সবসময় বার গ্রহণ করে অবজেক্ট অনুসারে, অবজেক্ট মানে নু সিগন্যাল। ধরো আমি বললাম 2 পয়েন্টস, আমি এটার সেম এক্সাম্পল দিলাম যে 2 পয়েন্টস, 2 পয়েন্টস, এটা দিয়ে দিলাম, দুইটা পুকুর, এখানে কি দ্বারা বুঝাইলো যে দুইটা পুকুর আছে, দেয়ার আর 2 পয়েন্টস, এখানে দেয়ার আর বুঝাইবো কারণ অবজেক্ট প্লুরাল। দেয়ার এর ব্যাপারটা হলো দেয়ার সিঙ্গুলার, দেয়ার এর পরে ভার্ব সিঙ্গুলার হয় যদি অবজেক্ট সিঙ্গুলার হয়, দেয়ার পরে ভার্ব আর বা ওয়ার হয় যদি কি হয়, অবজেক্ট প্লুরাল হয়। তাহলে এইখানে দিতে হবে কি, এটা দিতে হবে, উত্তর দিতে হবে আর এন্ড দেয়ার, আর এন্ড দেয়ার, বুঝছেন বিষয়টা। এবার 15 নাম্বার দেখো, ইউ থিঙ্ক দ্যাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস থিংস। এই দ্যাট আছে নি, দ্যাট থাকলে তোমাদেরকে আমি আগেও বলছি তোমরা কি করবা, দ্যাট থাকলে সাবজেক্ট ভার্ব আগেরটা ইউজ করবা, আর দ্যাট না থাকলে সাবজেক্ট ভার্ব পরেরটা ইউজ করবা, বুঝুনি। যেহেতু দ্যাট আছে পরেরটা কি আছে, নেগেটিভ না অ্যাফার্মেটিভ দেখার টাইম নেই, তো এটা ডাইরেক্ট आंसर হবে কি ডোন্ট ইউ, ডোন্ট ইউ, বুঝুনি। এটা দেখো আই থিঙ্ক ইউ আর রাইট, এই যে থিঙ্কের পর কি দ্যাট আছে নাই, তার মানে এটা দ্বিতীয় অংশ আমরা করবো, তাহলে আরেন্ট ইউ, আরেন্ট ইউ। এবার দেখো আর ব্যতিক্রম আসতেছে, এই 17, 18, 19 একই নিয়মের, তবে একটু বুঝতে হবে। 17 নম্বর বলছে ফিশ ইন দ্য পন্ড, ফিশ ইন দ্য পন্ড মানে কি, পুকুরে মাছ চাষ করো, পুকুরে মাছ চাষ করো মানে পুকুরে মাছ ছাড়তে বলছে। তাহলে এখানে ফিশ হচ্ছে ভার্ব, এই ফিশটা হচ্ছে কি ভার্ব, সেন্টেন্স শুরুতে ভার্ব তাহলে কি বসে, এটা কোন সেন্টেন্স, ইম্পারেটিভ না, সেন্টেন্স শুরুতে ভার্ব থাকলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে যদি অ্যাফার্মেটিভ থাকলে উইল ইউ অথবা ওন্ট ইউ, যেটা দাও তাই হবে। এবার সেম কথা, প্যান থ্রো দ্য লাইন, এই সেন্টেন্সে প্যান হচ্ছে ভার্ব, প্যান থ্রো দ্য লাইন মানে হচ্ছে লাইনটা কাটে দাও, ছত্রটি কেটে দাও, মানে হচ্ছে তোমার একটা লাইন বলেছে এটা কাটে দাও, বুঝছো নি। তাহলে কেটে দেওয়া বুঝাতে এটা প্যান বুঝেছে, এই প্যান মানে কলম বুঝেছে না, মানে কলমটা তোমার লাইনের উপর দিয়ে ড্র করো, ড্র করলে ওদের কেটে যাবো। তাহলে এই প্যান হচ্ছে এখানে ভার্ব, এখানে ফ্যান মি, মি অবজেক্ট না, ফ্যান মি আমারে বাতাস দাও, আমাকে বাতাস দাও, তাহলে এখানে ফ্যানটা কি নাউন হিসেবে ব্যবহার হয় না, এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, বুঝছো নি। তাহলে এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, শুনতে ভার্ব তাহলে ইম্পারেটিভ, তো ইম্পারেটিভ বলে উত্তর কি হইব, উইল ইউ অথবা ওন্ট ইউ, এটা সেম আনসার, সেম আনসার, বুঝছো নি। হ্যাঁ এই তিনটা সেম, 17, 18, 19 সেম। এবার 20 করেছি, 21 আমরা করছি, হ্যাঁ 22 আর 22 দুইবার দেওয়া হয়েছে না, 22 আর 23 দেখো, 22 আর 23 এর মধ্যে কিছু কনফিউশন থাকার কথা। একটা হচ্ছে দেখো নিড আছে নি, এখানেও নিড আছে, এটার সাথে নট আছে, দুইটার মধ্যে পার্থক্য হলো যদি নিডের সাথে নট না থাকে তাহলে এটা প্রিন্সিপাল ভার্ব, বুঝলি মেইন ভার্ব, তখন ডু ডাজ ডিড দিয়ে ট্যাকুশন করতে হইব, অ্যাজ থাকলে ডাজ দিয়া, আর নিডেড থাকলে ডিডেন্ট দিয়া, আর যদি এটা যেহেতু মানে B1 এ আছে প্রেজেন্ট ফর্মে আছে তাহলে ডোন্ট, ডোন্ট
আই, কিন্তু নিডের সাথে যদি নট থাকে তাহলে বুঝবা এই নিডটা অক্সিলারি ভার্ব। এই নিডটা কি অক্সিলারি ভার্ব, নিডের সাথে নট থাকলে অক্সিলারি ভার্ব। তখন ট্যাকুয়েশন করার সময় নিড প্লাস সাবজেক্ট, সাবজেক্ট কি আছে উই, নিড উই। বুঝছেন বিষয়টা? নিডের সাথে নট না থাকলে ডু ডাজ ডিড দিয়া, আর নিডের সাথে নট থাকলে নিড দিয়ে ট্যাকুয়েশন হবে। এরপরে দেখো এটা সেম নিয়মটা আমি করাইছি, তবে এর একটু ডিফারেন্স আছে। বলতো এটা কি হবে? লেট আছে ভার্ব, এ চাইল্ড হচ্ছে সাবজেক্ট, তাহলে অ্যাফার্মেটিভ আছে। লেট আমি বলছিলাম এ চাইল্ড কয়জন? একজন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এসবিএস কি আছে? নাই। তাহলে এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট আমরা কি দিব? ডিড। নেগেটিভ করলে ডিডেন্ট, ডিডেন্ট। এবার কি দিবা? ইট হবে। হ্যাঁ, ইট হবে। কেন? শিশুর প্রনাউন হিসেবে, চাইল্ড হিসেবে ইট হয়। যদি এটা চাইল্ড মানে তো ছেলে না মেয়ে আমরা জানি না, ঠিক না? মেসকুলিন না ফেমিনিন আমরা জানি, এটা নিউট্রাল জেন্ডার, দ্যাট ইজ ওয়াই ইট ইউজ করতে হবে। 25 নাম্বারটা দেখো, তোমাদেরকে একদম সহজ কথায় বলি। এই আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময়, বুঝছো নি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমরা পড়ছি নোবডি কেয়ার্স। এটাকে যখন ইন্টিগ্রেটিভ করতে বলছিল তখন আমরা কি করছি? এই নোবডির জায়গায় তখন আমরা ধরো এই নোবডির পরিবর্তে হু ইজ করতাম, মনে আছে? নোবডি, নো ওয়ান, নান, বুঝছো? এগুলো থাকলে হু বসে। আবার অ্যাফার্মেটিভে যদি এভরিবডি, এভরিওয়ান, অল থাকে, হু ডাজেন্ট, হু ডিড নট বসে, ঠিক না? হু আসতো। তার মানে হু কেয়ার্স, এটা হচ্ছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। তার মানে এখানে একটা কি দাঁড়াইলো? নোবডি ইকুয়াল টু কি? হু না? তাহলে যদি ট্যাগ কোশ্চেনে হু আসে, তুমি মনে প্রয়োজনে আছে মনে মনে অথবা প্রশ্নের মধ্যে তুমি কাটা দিয়ে এখানে ধরো কি লিখবা? নোবডি, বুঝছো? নোবডি। তো নোবডি যদি লেখো তাহলে কি আসতেছে? নোবডি যদি লেখো তাহলে নোবডি থাকলে আমরা জানি কি বসে? দে। মানে হু থাকলেও দে বসে। এবং হু নেগেটিভ ওয়ার্ড কেমনে বুঝবা? যে হু ইকুয়াল টু নোবডি, তাহলে এই সেন্টেন্সকে নেগেটিভ করা যাবে? নেগেটিভ করা যাবে না। তাহলে এটা কি? যেহেতু এসবিএস আছে, দের সাথে কি ডাজ বসে? না, কি বসে? ডু। তাহলে আনসার হবে ডু দে। সেম, হু লাভস ইট, ডু দে। সেম ব্যাখ্যা, বুঝছো নি? এটাও আমরা করে ফেলছি। ইনহার আসেনি, দ্য কাওয়ার্ড ইন হার সারপ্রাইজটা, তার ভিতরের কাপড় সত্য আমাদেরকে অবাক করেছিল। তাহলে এটা ডিডেন্ট ইট, এটা আগের ব্যাখ্যা। ওই যে মাদার, ফাদার, সিস্টার, ব্রাদার, ইন হিম, ইন হার আছে, ওই ব্যাখ্যা, বুঝছো নি? এরপরে 28, 29 কিন্তু করে ফেলছি, করছি নি? হোয়াট ইজ সেড ইজ ট্রু, দ্যাট ইজ, বুঝছো না? এটা হচ্ছে ওই যে হোয়াট দিয়ে শুরু নি, এই যে একটা পুরোটা ক্লজ সাবজেক্ট সে ধরবো, এটা বার, তাহলে ইজেন্ট। আর ক্লজ সাবজেক্ট হলে প্রনাউন কি হয়? ইট। এরপরে দেখো আবার দ্যাট হি ইজ অনেস্ট, দ্যাট দিয়ে শুরু হয়েছে, তাহলে ইজ বার, তাহলে ইজেন্ট। আর যেহেতু এটা ক্লজ সাবজেক্ট তাহলে ইট। এবার এটা দেখো বাট মি নো বার্ডস, এটা ভার্ব নি। আমি বলছিলাম ভার্বের আগে কি থাকে? এটা তো অবজেক্ট, অবজেক্ট আগে কি থাকে? অবজেক্ট আগে ভার্ব থাকে, তাহলে ভার্ব দিয়ে সাথে শুরু হলে কি হয়? ইম্পারেটিভ। তাহলে উত্তর কি হবে? উইল ইউ। এই 31 আর 32টা বসে দিছি কেন? মনে করে দেওয়ার জন্য। একটা নিয়ম আছে না? অ্যাজ ওয়েল এজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, হ্যাঁ, দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুসারে ট্যাকুয়েশন করতে হবে। কোন সাবজেক্ট? প্রথম। তাহলে এই কামাল রে ধরতে হবে, কামাল রে। এটা যদি পাস্ট টেন্স আছে তাহলে ডিড নট, ডিডেন্ট। এবার কি কামাল এবং তার বন্ধু দুইজনরে ধরবা নাকি শুধু বন্ধুদের ধরবা? না, শুধু কামালরে ধরবো আমরা। প্রথম সাবজেক্ট দিয়ে ট্যাকুয়েশন করতে হবে, তখন হবে কি? ডিডেন্ট হি। ঠিক সেম ডিফারেন্ট নিয়মটা হচ্ছে এইদার অর, নেদার, নট অনলি, বাট অলসো, এরকম দিয়ে যদি থাকে তখন আমরা কি করবো? পরের সাবজেক্ট দিয়ে ট্যাকুয়েশন করতে হবে। পরের সাবজেক্ট দেখো হিজ ফ্রেন্ডস রিসিভড, তাহলে ডিডেন্ট দে হইব, বুঝছো নি? মানে উল্টাটা।